শেখ হাসিনার যেদিন পতন হয় সেদিন ওয়াকারুজ্জামানের সাথে বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতের সেনাপ্রধান অনেকক্ষণ আলোচনায় ছিলেন, সারাক্ষণই বলতে গেলে আলোচনায় ছিলেন। এই যে এই খবরটি দেখুন, হাসিনার পতনের দিন জেনারেল ওয়াকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। কে বলছে? ভারতের সেনাপ্রধানের এই কথা বলেছেন উপেন্দ্র দ্বিবেদী। এখন বলেন, ওয়াকারুজ্জামান কি কার্যত বাংলাদেশের সেনাপ্রধান নাকি শেখ হাসিনার সেনাপ্রধান? তিনি কি বাংলাদেশের স্বার্থের কমান্ডের পক্ষে নিজের কার্যাবলী পরিচালনা করেন নাকি ভারতের পক্ষে? এটা আমার প্রশ্ন। আমরা এটা একটু পড়ে দেখি। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতায় পালাবদল হয় তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ করছিলেন। গতকাল সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী অর্থাৎ ভারতীয় সেনাপ্রধান সাংবাদিকদের সামনে এই কথা বলেন। বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সেদেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে, আছে। বুঝতে পারছেন? এটা উপেন্দ্র দ্বিবেদী বলতেছে যে বাংলাদেশের ওয়াকারের সাথে তার যোগাযোগ রয়েছে। এখন যোগাযোগ কি কারণে থাকবে আমরা বুঝি না। পয়সা নেয় আমাদের দেশ থেকে ওয়াকার, বেতন দেয় এদেশের মানুষ, কৃষক কামার কুমার। এদেশের মানুষ জীবন সম্পদ তার কাছে কি তুচ্ছ করে তিনি শেখ হাসিনার সেই শাড়ির আঁচলের বাতাসে নড়ে উঠবেন? তিনি বলেন, বস্তুত সে দেশে অর্থাৎ বাংলাদেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলছিলাম। পুরো কথাগুলো কিন্তু শুনবেন। এরপর গত 20 নভেম্বর আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে একটি মিলিটারি এয়ারক্রাফট করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেজে এসে অবতরণ করেন। তখন থেকে 5 মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। গতকাল ভারতের সেনাপ্রধান কার্যত এটি নিশ্চিত করেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ তার কাউন্টার পার্টির দেওয়া এক সাক্ষাৎকার প্রসঙ্গে উত্থাপন করে আরও বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর। ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক এবং সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, এদিক থেকে কোনো সমস্যা নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতির উন্নত হলেও সেটি অনুষ্ঠিত হবে। কি বুঝলেন? তিনি বলেছেন যোগাযোগ আছে, রাজনৈতিকভাবে শেখ হাসিনার পতন হয়েছে,
তবে সেনাবাহিনীর সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে, এই জিনিসটি তিনি সামনে আনতে চেয়েছেন। এটি সামনে আনার অর্থ কী? বাংলাদেশের মানুষ, ভারত যে এদেশের মানুষের একটি নির্দিষ্ট প্রমাণিত শত্রু তা এদেশের মানুষ জানে। 5ই আগস্টের আগে 3, 4, 5 এই 3 দিন ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের জুনিয়র অফিসাররা বাংলাদেশের জন্য, এদেশের মানুষের জীবন মানের জন্য যে ভূমিকা রেখেছেন তা স্বীকৃতিযোগ্য, চমৎকার। সেটা তাদের স্বার্থের কারণে হোক, মিশনের কারণে হোক, একটি ভালো ভূমিকা রেখেছে তারা ভূমিকা না রাখলে যে আমরা সফল হতাম না তা নয়, সফল আমরা অবশ্যই হতাম, হয়তো আরও কিছু মানুষ শহীদ হতো। সেজন্য কৃতিত্ব ওয়াকারুজ্জামান এবং মধ্যম শ্রেণীর অফিসারদেরকে দিতেই পারি, তবে ওই সব খুনিদেরকে নয় যারা হেফাজতে খুন করেছে, ওই সব খুনিদেরকে নয় যারা গুম খুনের সাথে জড়িত, তাদেরকে আমরা কোনো কৃতিত্ব দিতে রাজি নাই। তারা জাতির সামনে শাস্তি পাবে, ক্ষমা চাইতে হবে। এদেশের গরিব কামার কুমারের টাকায় তাদের বেতন দেওয়া হয়, তারাই মানুষের উপরে গুলি চালিয়েছে। তো ওয়াকারকে সেজন্য ধন্যবাদ। এখন ভারতীয় সেনাপ্রধান এসব কিচ্ছা কাহিনী বলার অর্থ কী? এমনও হতে পারে ওয়াকারুজ্জামান এখন আর ভারতের কথা শুনছেন না। এইসব পুরানা কিচ্ছা কাহিনী বলে জনগণের মধ্যে আমাদের সেনাপ্রধানের ব্যাপারে একটি সন্দেহ ঢুকিয়ে দেওয়া, যাতে আমরা মনে করতে থাকি আমাদের সেনাপ্রধান তো ভারতের সাথে তলে তলে সম্পর্ক রাখছেন। তখন আমরা ওয়াকারুজ্জামানকে অসম্মান করব, অবজ্ঞা করব, পদত্যাগ চাইব। ভারতের সেনাবাহিনী এত নরম কথা বলার কথা না, এত নরম আচরণ করার কথা না। যেভাবে বলছে আমাদের সহযোগিতা চলছে, এই সেই বলছে, অর্থাৎ বোঝা যায় আমার সন্দেহ ওয়াকারুজ্জামান এখন আর ভারতের কথা শুনছেন না, কেন জানি মনে এসেছে। এই কারণে তিনি এগুলা বলে আবার আমাদের ভিতরে, এই বাংলাদেশের জনগণের ভিতরে আবার একটা সন্দেহের ভাব তৈরি করে দিতে চাইছেন। এটি ওয়াকারুজ্জামানকে অবিশ্বস্ত প্রমাণ করার একটি কৌশল হতে পারে ভারতীয় সেনাপ্রধান বিপিন দ্বিবেদী। আমরা যেমন ওয়াকারুজ্জামানকে তার ভালো কাজগুলোর স্বীকৃতি দিতে চাই, ঠিক একইভাবে ভারতীয় এসব অবিশ্বস্ততা সৃষ্টি করার অপকৌশলকেও আমরা অবিশ্বাস করতে চাই, সরাসরি বিশ্বাস করতে চাই না। মিনাল জিন্নাতে ওয়ান নাস, হ্যাঁ, জিন শয়তান ও মানুষ শয়তান, এরা হলো মানুষ শয়তান। এবং যারা মানুষের মনে অসোয়াশা, এই যে সূরা নাসের মধ্যে আছে না, এরা হলো অসোয়াশা দেয়, অনৈক্য সৃষ্টি করা, বিরোধ সৃষ্টি করা। সো আমরা সেদিকে মন দিচ্ছি না, তাদেরকে পুরো বিশ্বাস করা যাবে না। কিন্তু ওয়াকার যতটুকু কাজ করেছেন দেশের মানুষের জন্য, এটা তার কর্তব্য। তবুও এইটুকু কর্তব্য পালন করার জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি হয়তো আগে অনেক অপকর্মের সাক্ষী হয়েছেন শেখ হাসিনার, তার উচিত সেগুলোর ব্যাপারে রিপোর্ট দেওয়া সরকারকে, আরও কৃতজ্ঞ হওয়া উচিত। ও ওয়াকারুজ্জামানকে এই জাতির প্রতি আরও কৃতজ্ঞ হওয়া উচিত। এদের যদি ভারতের অঙ্গরাজ্য হয়ে যায়, ওয়াকার কি সেনাপ্রধান থাকতে পারবে? বের করে দিবে না? সুতরাং এই দেশের সার্বভৌমত্ব, জাতিসত্তা শক্ত হবার জন্য তাদের আরও ভূমিকা রাখতে হবে। এবং তাকে একইভাবে ওয়াকারুজ্জামানকে আমি প্রশ্ন রাখি যে তিনি যে প্রায় 700 ভয়াবহ অপরাধীকে তাদের ব্যারাকে রেখেছেন, আশ্রয় দিয়েছেন, আবার তাদেরকে ছেড়ে দিয়েছেন, এটার জন্য তাকে জবাব দিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।